চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতেও রয়েছে 6টা ম্যাচ, তবে তার মধ্যে 2 ম্যাচের দিকে আসলে সবার নজরটাই বেশি থাকবে। লিভারপুল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, যার মধ্যে একটা অন্যটা আনন্দ বলছিলেন নিকোলাস জ্যাকসন ডার্বি, যেই চেলসি ছেড়েছেন, যেই নতুন ঠিকানায় এসেছেন, সেই চেলসি ভার্সেস বায়ার্ন মিউনিকের ঘরের মাঠে। যদি একটা অপশন দেওয়া হয়, একটা ম্যাচ আপনি দেখবেন টেলিভিশনে, আরেকটা দেখবেন ফোনে, ট্যাবলেটে, ল্যাপটপে, এনিওয়্যার, তাহলে কোনটা কোথায় চালাবেন? আমি বায়ার্ন মিউনিক চেলসি চালাবো টেলিভিশনে, আর ফোনে বা ল্যাপটপ বা অন্য একটা ওয়েতে আমি চালাবো হচ্ছে আপনার লিভারপুল অ্যাটলেটিকো মাদ্রিদ। মানে কয়েকটা মাসও জানি আপনারা পিএসজির কথা ভুলে যাচ্ছেন। এটা কি মানে কোনো জাস্টিস হতে পারে? পিএসজি আতালান্তার ম্যাচ জিতবে ভাই। ঠিক আছে, পিএসজি এই আতালান্তার সাথে পিএসজি জিতবে। আচ্ছা, ওই ম্যাচে ক্লাবগুলোকে ছোট করবেন না, ওই ম্যাচে পরে যাচ্ছে। আমরা শুরু করি, ধরেন একেবারে শুরু থেকে শুরু করি, যেটাকে আপনি নিকোলাস জ্যাকসন ডার্বি বলছিলেন। আপনার প্রিভিউতে আমি দেখছিলাম যে আপনি এটাকে একেবারে নিকোলাস জ্যাকসন ডার্বি বলছেন। নিকোলাস জ্যাকসন নামবেন বায়ার্ন মিউনিখ এবং চেলসির ম্যাচে? নিকোলাস জ্যাকসন নামাটা বিষয় না, বাট ইটস আ হেডলাইন যে মানে এরকম একটা ট্রান্সফার রোয়ের পর যে নিকোলাস জ্যাকসন বায়ার্নে যেতে পেরেছেন, ইটস আ মিনি থিং। কিন্তু মূলত হ্যারি কেইন, লুইস ডিয়াজ আর আপনার ওলিসে যেই ফর্মে আছেন, যেই ফ্রন্ট লাইন যেভাবে ফায়ার করছেন, সেখানে নিকোলাস জ্যাকসন নামার কথা না। নামলেও হয়তো তিনি সেকেন্ড হাফে কোনো একটা পর্যায়ে গেম স্টেট বুঝে হয়তো নামবেন মনে হয়। আমার মনে হয় যে পরের হাফের দিকে হয়তো কোনো একটা সময় তার ইনভলভমেন্ট দেখা যেতে পারে। কিন্তু মানে জিনিসটা খুবই অদ্ভুত, যেই লোকটা ভিয়ারিয়াল থেকে চেলসিতে আসছেন, 2টা বছরের স্ট্রাগলের সাথে ছিলেন চেলসি, যে ইউরোপিয়ান কম্পিটিশনে হাইয়েস্ট কম্পিটিশনে যাওয়ার জন্য। যেই মৌসুমে চেলসি সেই কম্পিটিশনে গেল, এই মৌসুমের থেকেই নিকোলাস জ্যাকসন চলে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ, মানে বায়ার্ন মিউনিখে, যেখানে তার ডেবিউ হবে চ্যাম্পিয়ন্স লিগে, বায়ার্ন মিউনিখ করে চেলসির এগেইনস্টে। ইন্টারেস্টিং। এমন একটা মাঠে ম্যাচ, যে মাঠে 2012 সালে চ্যাম্পিয়ন্স লিগ ছিল চেলসি, এবং তাদের ওই মাঠের যে টাই ব্রেকারে জয়ের স্মৃতিটা। আর বায়ার্ন মিউনিখ, আপনি বলছিলেন যে ঘরের মাঠে তারা হারে না, চেলসির কাছেও তারা সবশেষ 2003-04 মৌসুমে যে 4-5 কোয়ার্টার ফাইনাল, সেইবার তারা হেরেছিল। কিন্তু এই ছাড়া চেলসির এই মাঠের রেকর্ড তাদের জন্য মন্দ না। চেলসি কেন পারবে না? চেলসির শেষ ম্যাচটা যদি আপনি দেখেন ব্রেন্টফোর্ডের সঙ্গে, যেখানে তাদের কপাল পড়েছে একটা লং থ্রো থেকে একেবারে শেষে গিয়ে, সেটা মনোযোগের ঘাটতি হিসেবে আমরা ধরতে পারি নাকি? সেটাতে তো ধরাই যায়। আবার আপনি একটা জিনিস হচ্ছে খেয়াল করেন, যখন এই ধরনের হচ্ছে স্পিডি ফুটবলটা আপনি হচ্ছে দেখবেন, আপনি মানে পিএসজি চেলসি সেই ম্যাচটা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে চিন্তা করেন, পিএসজিও তো এই বায়ার্ন মিউনিখ টাইপ ফুটবলেই আসলে তারা খেলে। এই ধরনের ম্যাচগুলো কিন্তু ইন্টারেস্টিং হয়। তখন যদি আপনার প্রথম 15 বা 20 মিনিটসে যদি চেলসি বটল আপ করে ফেলতে পারে বায়ার্ন মিউনিখকে, তখনই হয়তো বা সম্ভব। না হলে আমার কাছে যেটা মনে হয়, আপনার মিউনিকের ঘরের মাঠ, মিউনিক এইবার হচ্ছে কি আপনার দুর্দান্ত ফর্মে রয়েছেন। লুইস দিয়া, অন্য সময় দেখা যায় আপনার হ্যারি কেইনের ওই তার সাথে গোল করার কম্পেনিয়ন আপনি হচ্ছে খুঁজে পান না। এবার লুইস দিয়াজ শুরু থেকে সেই কাজটা করছেন। এই কারণে আমার কাছে মনে হয় চেলসির থেকে এগিয়ে থাকবে বায়ার্ন মিউনিখ। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে চেলসি সাধারণত এই ধরনের দলের এগেইনস্টে, মানে এনজো মারেস্কা তাদেরকে শাটডাউন করাতে পারেন। মানে এইটা আমরা দেখেছি। যদি গত 1 বছরের ডেটা ফেটাও আপনি ঘাটেন, তাহলে দেখবেন যে রেজাল্ট একদিকে চাপিয়ে রেখেও যে তিনি কৌশলের দিক থেকে ভালোই টেক্কা দিতে পারেন এই ধরনের দলকে। কিন্তু বায়ার্ন মিউনিখের দিক থেকে যদি আপনি ব্যাপারটা দেখেন, কথার কথা, বায়ার্ন মিউনিখ যদি তাদের স্বভাবসুলভ ফুটবলটা চেলসির এগেইনস্টে খেলতে না পারে, তাহলে ওই আলোচনাটা তো উঠবেই যে এত ডমিনেশন আপনার বুন্দেসলিগায়, আপনি আগেরবারও চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি দূর যেতে পারলেন না, আপনার দলের কোচ কোম্পানির হয়তো চ্যাম্পিয়ন্স লিগে ওই ধরনের এক্সপেরিয়েন্সের ঘাটতি থাকতে পারে, যে কারণে আপনি চ্যাম্পিয়ন্স লিগে হয়তো ভালো করছেন না। এখন সেটা কি প্রথম ম্যাচ শেষেই হয়তো এই শোরগোল উঠবে না, কিন্তু এই ম্যাচটা নিজেদের ভেতরেও আশ্বস্ত করার একটা ব্যাপার তো আছে বায়ার্ন মিউনিখের ফুটবলারদের, যে না আমরা শুধুমাত্র যে হামবুর্গের সাথে এতগুলো গোল দিচ্ছি তা না, আমরা এর বাইরেও যেতে পারি, আমরা ইউরোপের বড় দলকে বড় ব্যবধানে হারাতে পারি। থিং ইজ, গত মৌসুমে যে ঘটনাটা দেখেছি, চ্যাম্পিয়ন্স লিগে আসার আগে বায়ার্ন মিউনিখের রেজাল্টের ফর্মুলা কিন্তু একই রকম ছিল। এরকম 4-0, 3-0 বা 5-0 গোলে জিতে আসার ফিরিস্তি আছে। একমাত্র হয়তো লেভারকুজেন ছাড়া ওই ম্যাচটা হয়তো ড্র হয়েছিল, 1-1 গোল বা 1-0 গোলে একটা ম্যাচও হেরেছিল। এই মৌসুমে যে জিনিসটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, ভাঁসো কোম্পানিকে তার স্টাইল যে ছিল, যে ধরনের পজিশনাল স্টাইল ছিল, সেখানে কিছুটা এভলিউশন সেখানে ঘটেছে। একটা ট্রানজিশনাল ফেজ দেখা যাচ্ছে, যেটা কেইন হচ্ছে বাকিদেরকে ফ্রি করে দিচ্ছেন। মাঝমাঠে যে জায়গাটা তিনি অপারেট করেন, তার ফ্রন্ট লাইন থেকে নেমে আরেকটু নিচে নেমে আসছেন, যাতে ট্রানজিশনে বায়ার্ন মিউনিখ আরেকটু এজ পায় লুইস দিয়াসের স্পিডটা কাজে লাগানোর জন্য। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে চেলসির ক্ষেত্রে, চেলসির একটা বড় সমস্যা, বড় স্ট্রেংথ অবশ্যই তাদের মিডফিল্ড, কিন্তু এনজো ফার্নান্দেজ যখন মাঝে মধ্যে সামনে যান, তাকে কভার করার জন্য ওই স্পেসে মার্ক কুকুরেয়ার আরেকটু
একটু ডিফেন্সিভলি সলিডিটি রাখতে হয় সেখানে, সেই জায়গাটা একটা ভালো পকেট স্পেস পিক করার জায়গা আছে হ্যারি কেইন কিংবা মাইকেল ওলিজের জন্য। মিডফিল্ডের এই ব্যাটলটা বায়ার্ন মিউনিখ এবং চেলসির খুবই ইন্টারেস্টিং। যদি হ্যারি কেইন তার এই ফর্ম, যেই ফর্মে আছেন সেটা যদি ধরে রাখতে পারেন, চেলসির ব্যাকলাইনের জন্য খুবই সমস্যা হবে। স্পেসিফিকলি তোসিন আর আমি জানি না তোসিন শুরু করবেন নাকি কে শুরু করবেন, তোসিন আর ওইদিকে যদি আপনার কে থাকবেন এখন নামও মাথায় আসছে না, কোলবিল তো নাই, তোসিন আর সাথে যিনি থাকেন হয়তো চালোবা শুরু করবেন, ওইটাকে বিট করাটা যদি সম্ভব হয় অন ট্রানজিশনে, সেক্ষেত্রে কিন্তু বলে ইন ডিফেন্স লাইনে চেলসিকে অনেক বেশি দৌড়াতে হয়, ম্যাচ মানে জায়গা কভার করতে হয়, সেটা চেলসির জন্য বড় একটা সমস্যা হতে পারে। চেলসির ডিফেন্স নিয়ে আমার কিছু শঙ্কা আছে, চেলসির গোলকিপিং নিয়ে আমার শঙ্কা তো বরাবরই আছে, যদিও ওই ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে একেবারেই ধসিয়ে দিয়েছে আমাদের এই সব আলোচনা যত যা কিছু, কিন্তু চেলসির মিডফিল্ড নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। চেলসির মিডফিল্ড ইভেন সুপিরিয়র বায়ার্নের চেয়ে তুলনায় বলতে হবে। আপনার কাছে যখন এইরকম মিডফিল্ড থাকে, যদি মোজেস কাইসেদো এবং এনজো ফার্নান্দেজ তাদের বেস্ট গেমটা দেন এই একই সঙ্গে বায়ার্নের সঙ্গে, তাহলে অনেকটুকু লোড কমে। এখন এটা তাদের উপর চাপ যে বায়ার্নের মতো টিমের এগেইনস্টে বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে আপনার মিডফিল্ডারদেরকে 100-তে 100 দিতে হচ্ছে, কিন্তু এইটার উপর ডিপেন্ড করে হয়তো আপনি নেতো বা সামনে আপনি জাও পেদ্রোকে খেলান বা যাকেই খেলান, এই অপশনসগুলো তখন হয়তো ওপেনিংয়ে যাবে। কিন্তু মিডফিল্ড কন্ট্রোল না করতে পারলে ওই পাশ থেকে হ্যারি কেইন, আপনি আমার তো মাঝে মধ্যে ওলিজে হ্যারি কেইন আর হচ্ছে লুইস দিয়াজ, এই তিনজনকে দেখলে রিবেরি আর রোবেনের কথা মনে পড়ে, যদিও প্রোফাইল সম্পূর্ণ আলাদা, কিন্তু তার ডমিনেশনটা, ওই ব্যাপারটা মনে পড়ে যায় যে না ঠিক আছে, সব দিকে অপশন আছে, যেমন স্ট্রাইকিং এ আছে, দুপাশ থেকেও তাদের ওই সাপোর্টটা আছে। বায়ার্ন মিউনিখের যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়, তাহলে এই যে ফ্রন্ট লাইন, এই ফ্রন্ট লাইনকেই সবচেয়ে বড় ক্লিকটা বোধহয় করতে হবে, সেটা তো স্পেশালি ওলিজে। এবং একটা জায়গায় আপনি যদি খেয়াল করেন যে যেটা বলছিলাম যে এখন এই তিনজনে আপনার পারফর্ম করছে, এইটা যতদিন কন্টিনিউ হতে পারবে ততদিনই হচ্ছে আপনার বায়ার্ন মিউনিখ তাদের সেই ডমিনেশনটা ধরে রাখতে পারবে। তবে চেলসিকে একটা জায়গায় যদি আপনি খেয়াল করেন, ওই ডেপথের কথায় যদি আসেন, চেলসির হাতে কিন্তু রোটেশনের অপশনগুলো বেশি। আপনি গার্নাচোকে দিয়ে আপনি হয়তো স্টার্ট করাবেন না, কিন্তু গার্নাচোকে আপনি হচ্ছে পরে নামাবেন, লেফট সাইড থেকে কিন্তু গার্নাচো লাস্ট মিনিট ও ইলেকট্রিফাইং স্পিডগুলো সে আসলে জেনারেট করতে পারবে। এটা হচ্ছে এনজো মারেস্কার একটা বড় প্রাপ্তি, তার হাতে এত অপশন রয়েছে এবং সবাই আসলে পরীক্ষিত। সবই যে পরীক্ষিত সেটা বলা একটু ডিফিকাল্ট। আই থিঙ্ক গিটেন্স খুব ভালো অপশন, বুন্দেসলিগা খেলে এসছেন ডর্টমুন্ডে, তাকে দিয়ে শুরু করানো হতে পারে, আমি জানি না শুরু করাবেন কিনা। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে গার্নাচো এবং গিটেন্সের প্রোফাইলটা হচ্ছে কি খুবই ফ্ল্যাশি, দে ক্যান গিভ ইউ মোমেন্টস, যেটা হচ্ছে আপনার ম্যাচে মোড় ঘুরিয়ে দেয়, কিন্তু কনসিস্টেন্টলি সেটা ধরে রাখাটা এই দুজনের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। গার্নাচো এবং গিটেন্সের ক্ষেত্রে আপনার অপশন আছে সেখানে পেদ্রোনেতো, হয়তো পেদ্রোনেতো স্টার্ট করবেন, হয়তো ওই জায়গাটাতে করার কথা পেদ্রোনেতো বা কোল পালমার, এদিকে হচ্ছে জোয়াও পেদ্রো, বা দুইটা রোটেশন হতে পারে আর কি। আমার কথা হচ্ছে যে মিডফিল্ড এবং উইংয়ের কম্বিনেশন যদি ঠিক থাকে তবে এই ম্যাচটা সর্বোচ্চ ড্র হতে পারে, কিন্তু ওই জায়গাটাতে হ্যারি কেইন যদি পকেট স্পেস পিক করতে পারেন ওলিজের জন্য, তাহলে এই ম্যাচটা বায়ার্ন মিউনিখের। পালমার একটা বিরাট বড় ম্যাচ খেলে দিলেন। কোল পালমার যে ম্যাচ খেলেন তো সেই ম্যাচ খেলেন, আর যেটা খেলেন না সেটা তো আসলে সেখানে তার ওপেন প্লে থেকে গোল পেয়েছেন তো অনেক দিন পর, তাও ভালো যে যেভাবে গোলটা পেয়েছেন ওয়াজ রিয়েলি গুড। আরো পাওয়া উচিত ছিল, যেটা উপর দিয়ে মারলেন, দারুণ একটা ভালো শট ছিল, অ্যাটাক ছিল সেটা চেলসির কাছ থেকে। যাই হোক, আমাদের প্রেডিকশন তো আপনারা দেখেছেনই, আমরা সবাই বায়ার্ন মিউনিখের পক্ষে সেই ম্যাচের প্রেডিকশনে দিয়েছি। এবার একটু পরের ম্যাচে আমরা যাই, তাই না? লিভারপুল ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, এক পাশে আর্নে স্লট, অন্য পাশে দিয়েগো সিমিওনে। কিন্তু লিভারপুলের এগেইনস্টে ম্যাচটায় সিমিওনে তার দলের সবচেয়ে বড় অস্ত্র জুলিয়ান আলভারেজকে পাচ্ছেন না। এটা হচ্ছে এমন একটা ম্যাচ, অ্যানফিল্ডে যখন আপনি খেলতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগে, আপনার দলে আলভারেজই সবচেয়ে বড় গেম চেঞ্জার, এই ব্যাপারে তো আমরা সবাই একমত। দেখেন, আলভারেজকে আপনি পাচ্ছেন না, আপনি হচ্ছে হান্সকোকে আপনি পাচ্ছেন না, আপনি অ্যালেক্স বায়নাকে পাচ্ছেন না, একই সাথে থিয়াগো আলমাদাও হচ্ছে আপনার এই টিমটায় নাই, মানে তিনজনই নতুন সাইনিং তার ভিতরে। এর মধ্যেই হচ্ছে আপনার দলের অবস্থাও খারাপ। আতলেতিকো মাদ্রিদ তাদের সিজনের প্রথম জয়টাই পেল হচ্ছে লাস্ট ম্যাচে এসে। সুতরাং এই সব কিছুর কারণে দিয়েগো সিমিওনে প্রচন্ড রকম চাপে থাকবেন। আপনি এমন একটা টিমের সাথে খেলতে যাচ্ছেন যারা প্রিমিয়ার লিগে হচ্ছে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তারাও আসলে নতুন করে রিশেপ করেছে তাদের দলটাকে। হ্যাঁ, তবে লিভারপুলকে তো আমরা দেখলাম যে গেলবার আপনার যখন গ্রুপ স্টেজটা শেষ হলো তখন তারা ছিল নাম্বার 1, কিন্তু তারপরে তারা পিএসজি, কপাল খারাপ আর কি, পিএসজির সঙ্গে তাদের ম্যাচ পড়লো। এরপরে লিভারপুলকে আসলে দুর্দান্ত ফর্মে আছে। আমি 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 জানি না, লিভারপুলের 4 ম্যাচ থেকে 4 জয়, 83 মিনিটের পরে 4 ম্যাচ থেকে গোল, এবং সবাই এটাকে বলছেন চ্যাম্পিয়ন্স লাক, সবাই বলছেন যে না এইটাই আসলে চ্যাম্পিয়ন মেন্টালিটি। কিন্তু আমি কেন যেন লিভারপুলের খেলায় খুব আহামরি কিছু দেখতে পাচ্ছি না। লিভারপুলের খেলার ভেতরে আমি সেই ডমিনেশন হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু তাদেরকে
জাদু মন্ত্রের উপরে নির্ভর করতে হচ্ছে ম্যাচ জেতার। আমার যেটা উইয়ার্ড লেগেছে সেটা হচ্ছে মিলস কেরকেসকে তো খুব তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া হলো, মানে হি ডিড অ্যান আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। হ্যাঁ, সেই সংখ্যা থেকে হয়তো একটা কার্ড ছিল ডেফিনেটলি। বা কেরকেসের লাস্ট ম্যাচের আগের ম্যাচের পারফরম্যান্স ওয়াজ আউটস্ট্যান্ডিং, যেটা মানে প্রেডিক্ট করা হয়েছিল আর্সেনালের সঙ্গে হয়তো তাকে টার্গেট করা হবে, কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তারপর কেরকেসের এই একটা অবস্থা। আমার কাছে মনে হচ্ছে লিভারপুলের টেকনিক্যাল প্লেয়ার খুবই ভালো, মানে পকেট স্পেস পিক করার জন্য বা টাইট স্পেসে খেলার জন্য ভিয়ার্টস খুবই ভালো প্লেয়ার। একিটিকের কীরকম পারফর্ম করতে পারেন সেটা আমরা দেখছি। সমস্যাটা হচ্ছে ওখানেই যে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নের তকমা নিয়ে এরকম একটা ট্রান্সফার উইন্ডো কাটিয়ে আসার পর আপনার সব কিছুই কাটাছেড়া করা হবে। কিন্তু লিভারপুলে যেটা মানে বাড়তি একটা এজ তারা পাচ্ছে, যে ম্যাচের 90 মিনিটই তারা কনসিস্টেন্টলি খেলে যাওয়ার চেষ্টা করছে, অ্যাটাক করছে, সেখান থেকে কোনো না কোনো একটা মোমেন্ট আপনার কোনো না কোনো সময় বের হয়ে আসছে, যেটা লিভারপুলকে 4টা ম্যাচে জিতিয়ে দিয়েছে। সো সেটাকে আপনি একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। তবে ম্যাচে এরকম মুহূর্ত আসবে যে আপনি পিছিয়ে পড়ে যাবেন, পিছিয়ে পড়ে গেলে সেখান থেকে উতরে আসার কি উপায়, সেটা এখনো আর্নে স্লট কতটুকু বের করতে পারবেন, এটাই এখন দেখা লাগবে যে এই ধরনের সিচুয়েশনে লিভারপুল কি করে। যদি লিভারপুল পিছিয়ে পড়ে, আমরা চিন্তা করছি যে আলেকজান্ডার ইসাক স্টার্ট করবেন না, যেহেতু তার প্রিসিজন হয় নাই। যদিও তাকে সুইডেন টিম নামিয়েছে মাঠে পরের দিকে, কারণ তারা স্ট্রাগল করছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে। আর্নে স্লট এই কারণে তাকে আগের ম্যাচে স্কোয়াডেও রাখে নাই বার্নলির বিপক্ষে, কিন্তু এই ম্যাচে তাকে হয়তো ওইরকম পরিস্থিতি পড়লে আলেকজান্ডার ইসাককে নিশ্চয়ই তারা নামাবে লিভারপুল। সেটা হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি। একি থেকেই স্টার্ট করবেন আলেকজান্ডার ইসাক, হয়তো বা নামলেও পরের দিকটায় তিনি আসলে নামবেন। এখন ইসাকের তো লিভারপুলের হয়ে এখনো আপনার ডেবিউটা হয়নি, সেটা চ্যাম্পিয়ন্স লিগের এই ধরনের ম্যাচে হবে কিনা সেটাও হচ্ছে একটা বড়, অনেক কিছুর উপর সেই জিনিসটা ডিপেন্ড করছে। এবং আপনার আরো একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে যে সবজলাইকে কি আবারও কোন পজিশনে খেলানো হবে এই ম্যাচটাতে, সেটাও কিন্তু অনেক কিছু। আমার মনে হয় সবজলাই আবারও রাইট ব্যাক পজিশনে শুরু করবে। ওয়াই নট রবার্টসন? আমি জানি না রবার্টসনের খেলা উচিত কেন খেলাবো না। রবার্টসন খেলে যেটা হবে, আপনার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। রবার্টসন উইল বি দ্য লেফট সেন্টার ব্যাক, মানে সেখানে ব্যাক থ্রি মেইনটেইন করে আপনার সামনে হয়তো সবোসলাই ম্যাকঅ্যালিস্টার এর ডিউ আমরা দেখতে পারি, গ্রাভেনবার্গ ম্যাকঅ্যালিস্টার এবং সবোসলাই। সেটা আসলে আতলেতিকো মাদ্রিদের ম্যাচে প্রয়োজন কিনা আমি শিওর না, বিকজ বার্নলির ম্যাচে যে ধরনের মানে লো ব্লক খেলতে গিয়ে মানে লিভারপুলকে ঝামেলা পোহাতে হয়েছে, আমার মনে হয় যেহেতু ফায়ার পাওয়ারটা একটু কম আতলেতিকো মাদ্রিদের, দিয়েগো সিমেওনে চাইবেন কিছুটা ধরে সরে একটু লো ব্লকে খেলে তারপর বার্স্ট ফরওয়ার্ড করতে কনর গ্যালাগার এবং বারিওসকে দিয়ে। আতলেতিকোর দিকে আমি দেখতে চাই যে গ্রিজমান স্টার্ট করা উচিত, মানে গ্রিজমানরা স্টার্ট করেছেন বলে ভিয়ারিয়ালের সঙ্গে আমার কাছে মনে হয় যে জিততে পেরেছে আতলেতিকো মাদ্রিদ, এবং আতলেতিকো মাদ্রিদের ওই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল ভিয়ারিয়ালের এগেইনস্টে। হয়তো লিভারপুলই এগিয়ে আছে, কিন্তু লিভারপুল ঠিক অতখানি এগিয়ে হয়তো নাই, আমার কাছে সেরকমটা মনে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.